তো গত ভিডিওতে আমি সৃজনশীল 7-এর ক নম্বরটা কমপ্লিট করছি। আজকে আমরা করব খ নম্বরটা। খুব ইজি ফরম্যাটে কিভাবে করা যায় সেটা আমরা একটু ফলো করব। তো খ নম্বর কি প্রশ্ন বলছে? বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে বলছে। আসলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটাই আলাদা আলাদা একটা সূত্র আছে। মোট মুনাফা নির্ণয় করা এক ধরনের সূত্র আছে, আর নিট মুনাফা বের করা একটা সূত্র আছে। তো এইটা বইয়ের মধ্যেও আছে। তো আমরা সহজেই কিভাবে করা যায় সেটা একটু ফলো করব। তো এখানে আমরা করব মোট মুনাফা নির্ণয় করতে। আচ্ছা, মোট মুনাফা নির্ণয় করতে হলে প্রথমেই আমাদেরকে বসাতে হবে বিক্রয়। মোট মুনাফার নিয়ম হলো প্রথমে আমাদেরকে বসাতে হবে কি? বিক্রয়। বিক্রয় কত টাকা? বিক্রয়টা আমরা একটু দেখি। এখানে বিক্রয় দেয়া আছে 3,15,700। তো 3,15,700 টাকা আমরা বসায় দিব। বাট এখানে আমরা একটা জিনিস দেখব যে কোনো ধরনের বিক্রয় ফেরত আছে কিনা। এখানে আমরা দেখব কি কোনো ধরনের বিক্রয় ফেরত আছে কিনা। তোমাদের আরও সহজ হবে, তোমরা বইয়ের 144 পৃষ্ঠা যদি একটু ফলো করো, তোমরা 44 পৃষ্ঠার নিচের যে বক্স দেয়া আছে ওইটা আমরা দেখে দেখে করব। ওইখানে সূত্র দেয়া আছে, এই নিচের বক্সটা দেখে দেখে আমরা এই সম্পূর্ণ অঙ্কটা কমপ্লিট করব। তো এই সূত্রটার মধ্যে দেয়া আছে যে প্রথমে বসাতে হবে কি? বিক্রয়, আর বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রয় ফেরত। এখানে কোনো বিক্রয় ফেরত নাই। আমরা বিক্রয় বসালাম কত টাকা? আমরা এখানে বিক্রয় আছে, বিক্রয় বসালাম 3,15,700 টাকা। খেয়াল করো, যদি সমন্বয়ের মধ্যে যদি কোনো ধরনের বাকিতে বিক্রয় থাকে, কি বাকি অথবা ধারে কোনো ধরনের বিক্রয় থাকে, সেটা কি করতে হবে? যোগ করতে হবে। সেটা হলো অলিখিত বিক্রয়। সেটা কি? অলিখিত বিক্রয়। সেটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তো বিক্রয় থেকে অলিখিত বিক্রয় আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যে বিক্রয় থেকে অলিখিত বিক্রয় আমরা যোগ করলাম 10,000। তো কত হয়? 3,25,700 টাকা। বুঝতে পারছি। পরবর্তীতে আমাদের নিয়ম হলো বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল করো, পরবর্তীতে আমাদের কি করতে হবে? মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এটা কিন্তু আমি 144 পৃষ্ঠার সূত্র দেখে দেখে আমরা একটু করতেছি। হয়তোবা সবগুলো দেয়া নাই, ওইগুলো আমরা একটু জাস্ট অ্যাড করে ফেলবো। তো বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রের প্রথমেই নিয়ম হলো প্রারম্ভিক মজুত পণ্য বসাতে হবে। কি বসাতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য বসাতে হবে। অর্থাৎ এটা এক এক তারিখের মজুত পণ্য, হয় প্রারম্ভিক লিখা থাকবে আর না হয় তারিখ দেবে 1/1/2017 এরকম লিখা থাকবে। তো আমরা দেখি তো এই প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা। হ্যাঁ, এই যে মজুত পণ্য দেয়া আছে কি 1/1/2017, হয়তো বা তারিখও দিতে পারে আর না হয় প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক লিখা থাকতে পারে। তাহলে এইটাই হলো কি প্রারম্ভিক মজুত পণ্য। তো কত টাকা? 30,000 টাকা। তো 30,000 টাকা আমরা ডাইরেক্টলি বসাই দিব। প্রারম্ভিক মজুত পণ্য এই যে 30,000 টাকা সেকেন্ড কলামে আমরা বসাই দিব। তারপর আমাদের রুলস হলো ক্রয় বসাতে হবে। তারপর আমাদের কি করতে হবে? ক্রয় বসাতে হবে। ক্রয় আমরা যদি দেখি এখানে ক্রয় কত টাকা আছে? ক্রয় 2,50,000 টাকা। তো আমরা ডাইরেক্টলি বসাই দিলাম 2,50,000 টাকা। এই যে আমরা 2,50,000 টাকা দিলাম। বাট এখানে ক্রয়ের সাথে কিছু কাজ আছে। ক্রয়ের সাথে যে কাজটা হলো মাইনাস করতে হবে ক্রয় ফেরত। আমাদের এখানে আমাদের এই বক্সে কোনো ধরনের কোনো ক্রয় ফেরত নাই। কোনো ধরনের কি নাই? ক্রয় ফেরত নাই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের রুলস অনুযায়ী যদি কোনো ধরনের অলিখিত ক্রয় থাকে, অর্থাৎ অন্যান্য তথ্য, এটা কিন্তু মাস্ট তোমাকে ফলো করতেই হবে। অন্যান্য তথ্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে কি দেয়া আছে? ক্রয় এত টাকা অন্তর্ভুক্ত হয়নি, তার মানে এটা হলো অলিখিত ক্রয়। এটার মানে বোঝানো হয়েছে যে পরবর্তীতে কিছু ক্রয় করছিল, এটা কিন্তু অন্তর্ভুক্ত করে নাই, ভুলবশত কি করে নাই? অন্তর্ভুক্ত করে নাই। 5,000 টাকা জিনিস কিনছিল বাট অন্তর্ভুক্ত করে নাই। যেহেতু অন্তর্ভুক্ত করে নাই, আমরা কি করব? এটাকে অন্তর্ভুক্ত করে ফেলবো। তাহলে ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করব 5,000 টাকা। এটা কিন্তু সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো ক্রয় থেকে অলিখিত ক্রয় যোগ করলাম 25,000, 2,50,000 প্লাস 5,000 কত হয়? 2,55,000 টাকা। বুঝতে পারছি। যেই রকম আমরা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ করলাম, সেমভাবে আমরা ক্রয়ের সাথে অলিখিত ক্রয় যোগ করে ফেলবো। তারপরে আমাদের রুলস হলো আন্তঃফেরত অথবা পরিবহন। তারপরে আমাদের রুলস হলো আন্তঃপরিবহন অথবা পরিবহন খরচ, যেকোনো একটা লিখা থাকতে পারে। পরিবহন খরচও লিখা থাকতে পারে, আন্তঃপরিবহনও লিখা থাকতে পারে। তো আমরা দেখি তো আন্তঃপরিবহন কোনো আছে কিনা। এখানে পরিবহন আছে কিনা? হ্যাঁ, পরিবহন আছে। পরিবহন কত টাকা? 15,000 টাকা।
তো আমরা ডাইরেক্টলি বসাই দিব পরিবহন 15,000 টাকা। এই যে আমরা দিয়ে দিলাম পরিবহন কত টাকা, 15,000 টাকা। তারপর আমাদেরকে দেখতে হবে আর কোনো খরচ আছে কিনা। বন্দর চার্জ, বন্দর চার্জটাও কিন্তু এক ধরনের বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসবে। বন্দর চার্জটা কোথায় বসবে, বিক্রিত পণ্যের ব্যয় বসবে। এটা কিন্তু বইয়ের মধ্যে নাই, এটা কি নাই, বইয়ের মধ্যে নাই, আমরা নতুনভাবে শিখলাম, নতুনভাবে অ্যাড করে ফেলবো। এটা মাথায় রাখতে হবে, বন্দর চার্জটা বিক্রিত পণ্যের ব্যয়ে বসবে। তো আমরা পরিবহন খরচ আর কি বসাইলাম এখানে, বন্দর খরচ। যেটা যেটা এখন অ্যাড হবে ওইটা তোমরা নিজে নিজে খাতায় লিখে ফেলবা যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কি কি বসে। তো আমরা জাস্ট এতগুলো বসাই দিলাম। এখন আমাদের কাজ হলো যোগ করা। এই সবগুলো আমরা কি করব, যোগ করে ফেলবো। যোগ করে আমাদের আনসার আসে 3,12,000। কত আসে, 3,12,000 টাকা আনসার আসে। এখন আমাদের কাজ লাস্ট ফিনিশিং হলো, তোমরা 144 পৃষ্ঠায় ফলো করবা, দেখবা যে লাস্টে কি করা হয়। লাস্টে করা হয় বাদ দেওয়া হয় সমাপনী মজুত পণ্য। সেমভাবে আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে দিব। আর সমাপনী মজুত পণ্য এখানে কিন্তু তারা ডাইরেক্টলি লিখে নাই সমাপনী মজুত পণ্য, তারা দিয়ে দিছে অবিকৃত পণ্য। কি দিছে, অবিকৃত পণ্য। এটাই আমরা ধরে নিব সমাপনী মজুত পণ্য। তো কত টাকা, 1,30,000 টাকা। খেয়াল করো আমরা বসাবো 1,30,000। বাট এখানে আমাদেরকে আরেকটা কথা বলছে যে এর মধ্যে 2,500 টাকা মণিহারি অন্তর্ভুক্ত বা মজুদ আছে। যেহেতু 2,500 টাকা ওইটার মধ্যে আছে, তাই আমরা এটা কি করব, বাদ দিয়ে দিব। আমরা জাস্ট খালি সমাপনী মজুদ পণ্যের টাকাটা বের করব। এই টাকাটা আমরা যেহেতু এখানের ভিতরে দিছে, এই টাকাটা আমরা আলাদা করে ফেলবো, অর্থাৎ বাদ দিয়ে দিব। তো আমরা এখানে জাস্ট লিখে ফেলবো যে সমাপনী মজুদ পণ্য 1,30,000 টাকা, বাদ দিয়ে দিব তো মণিহারি 2,500 টাকা। জাস্ট সিম্পল একটা বিষয়। তো এটা থেকে এটা মাইনাস করলে কত হয়, 1,27,500। এখন আমরা কি করব, এটা আর এটা কি করব, এটা থেকে এটা মাইনাস করে ফেলবো। সমাপনী মজুত পণ্য কি করতে হয়, মাইনাস করতে হয়। 3,12,000 থেকে আমরা কি করব, 1,27,500 টাকা মাইনাস করে ফেলবো। যদি আমরা 1,27,500 টাকা মাইনাস করি তাহলে আনসার আসে আমাদের 1,84,500। কত আসে, 1,84,500 টাকা আসে। তো এখন আমরা কি করব, এই 1,84,500 টাকা কিন্তু কি, বিক্রিত পণ্যের ব্যয়। কি, বিক্রিত পণ্যের ব্যয়। আর আমাদের বিক্রিত পণ্যের ব্যয় কি করতে হবে, মাইনাস করতে হবে বিক্রয় থেকে। এই এই যে অ্যামাউন্টটা পাইছি আমরা, এই অ্যামাউন্টটা থেকে আমরা কি করব, বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করব। তো বিক্রিত পণ্যের ব্যয় অ্যামাউন্ট হলো এইটা, এটা আমরা কি করব, ইজিলি এটা থেকে মাইনাস করে ফেলবো। যদি মাইনাস করি তাহলে আমাদের আনসার আসে 1,41,200। 1,00,000 কত আসে, 41,200। এটাই হলো আমাদের মোট মুনাফা। এটাই আমাদের কি, মোট মুনাফা। আমরা করব গ নম্বর। গ নম্বর কি করব, নিট মুনাফাটা বের করব। নিট মুনাফাটা খুব ইজিলি কিভাবে বের করা যায় সেটা একটু ফলো করব। তো আমাদেরকে প্রশ্নের মধ্যে মোট মুনাফা দেয়া আছে 1,25,000। আমরা এটা থেকে নিট মুনাফা বের করব। তো এইটা করার আগে তোমাকে একটা আমি সাজেস্ট করব, যেটা তোমরা বইয়ের 145 পৃষ্ঠায় যাবা। 145 পৃষ্ঠায় যাওয়ার পরে দেখবা যে একটা লিস্ট আছে, একটা কি আছে, লিস্ট আছে। ওই লিস্টটা ফলো করবা এবং ওই লিস্টটা ভালোভাবে মাথায় রাইখা দিবা, ভালোভাবে এটা বুঝে নিবা অথবা মুখস্থ করতে পারো। তাহলে ওইটা দেখে দেখে আমরা এই অঙ্কটা আমরা করব। তো আমরা প্রথমেই কাজ কি, নিট মুনাফা বের করতে হলে প্রথমেই কাজ মোট মুনাফাটা বসানো। কি কাজ, বক্স তো আর আমরা আঁকবো যে বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর দিব। তো প্রথমেই আমাদের কাজ কি, মোট মুনাফাটা বসানো। 1,25,000 যা দিছে তাই আমরা বসায় ফেলবো। তারপরে রুলস হলো মাইনাস করতে হবে পরিচালন ব্যয়। তারপরে কি করতে হবে, পরিচালন ব্যয় মাইনাস করতে হবে। তোমরা 145 পৃষ্ঠায় দেখতে পারবা দেয়া আছে। তো প্রথমে আমরা এখন কি করব, পরিচালন ব্যয় যেগুলা ওইগুলো একটু দেখব যে পরিচালন ব্যয় এখানে কি কি আছে। তো তোমাদেরকে ব্যয়, পরিচালন ব্যয়গুলো ভালোভাবে জানতে হবে। এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে অনেকগুলো, সবগুলো তোমরা একটু পড়ে ফেলবা। তো প্রথমে আমরা দেখি, তো এই যে বেতন ও ভাতা, এটা কিন্তু পরিচালন ব্যয়। বেতন ও ভাতা কত আছে, 30,000 টাকা। তো আমরা বসাই দিব বেতন ও ভাতা 30,000 টাকা। আমরা দেখি তো বেতন ও ভাতা আমরা 30,000 টাকা আমরা কি করব, বেতন ও ভাতা 30,000 টাকা আমরা বসাই দিব। ওকে, তারপর কি করতে হবে, তারপর আর কি কি আছে, কর ও অবিকর। কর ও কি, অবিকর কত দেয়া আছে, 14,500 টাকা।
কর ও অবিকর দেয়া আছে 14,500 টাকা। খেয়াল করো, কর ও অবিকর দেওয়ার সময় আমরা একটু অন্যান্য তথ্য ফলো করব। সব সময় প্রত্যেকটা এন্ট্রি বসানোর আগে আমরা কি করব, অন্যান্য তথ্য ফলো করব যে এই রিলেটেড কোনো কিছু দেয়া আছে কিনা। তো কর ও অবিকর নিয়ে একটা দেয়া আছে 3 নম্বরে, কর বাবদ 1,500 টাকা বকেয়া রয়েছে। পক্ষান্তরে অবিকর 500 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। খেয়াল করো, যদি বকেয়া থাকে তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এটা মাথায় রাখবা যে বকেয়া যদি থাকে যোগ করতে হবে, আর অগ্রিম থাকলে কি করতে হবে, মাইনাস করতে হবে। অগ্রিম থাকলে কি করতে হবে, মাইনাস করতে হবে। তো আমরা কর ও অবিকর লিখব যে 14,500 টাকা, তারপর কি করব, বকেয়া করব যোগ, অগ্রিম করব মাইনাস, এভাবে আমরা লিখে ফেলব। এখানে আমরা দেখি যে কর ও অবিকর 14,500 টাকা দিলাম, বকেয়া কর কি করব, যোগ করব 1,500 টাকা, যোগ করলাম 16,000 হয়। তারপর মাইনাস করব কি, অগ্রিম অবিকর কত টাকা, 500 টাকা। তো এটা মাইনাস করলে কত আসে, 15,500 টাকা। ইজিলি আমরা বসাই দিলাম। এখন আমরা দেখব আর কোনো কিছু আছে কিনা। খেয়াল করো, এখানে দস্তুরি দেয়া আছে দুই দিকে। দস্তুরিটাও এক ধরনের কি, খরচ অথবা প্রাপ্তিও হতে পারে। খেয়াল করো, দস্তুরি দেয়া আছে, ডেবিট দিকেও টাকা দেয়া আছে, ক্রেডিট দিকেও টাকা দেয়া আছে। তাহলে আমরা কিভাবে বুঝবো এটা আয় নাকি ব্যয়? দস্তুরি যদি ডেবিট দিকে থাকে তাহলে বুঝবো এটা ব্যয়, প্রদান করছি। দস্তুরি যদি ক্রেডিট দিকে টাকা থাকে তাহলে বুঝবো এটা আয় হয়েছে। বুঝতে পারছো? বেশিরভাগ আয়গুলো কোথায় বসে, ক্রেডিট দিকে বসে, আর ব্যয়গুলো বসে ডেবিট দিকে। তো দস্তুরি আমরা ব্যয়েরটা বসাবো, দস্তুরি প্রদান 7,500 টাকা। তো আমরা এখানে কি করলাম, দস্তুরি প্রদান করলাম 7,500 টাকা। এখন দেখবো আমরা আর কোনো কিছু আছে কিনা। খেয়াল করো, এখানে স্টেশনারি দিছে, কি দিছে, স্টেশনারি কত টাকা, 4,000 টাকা। এটাও কিন্তু এক ধরনের কি, ব্যয়। স্টেশনারি আর মনিহারি একই কথা, স্টেশনারি যে কথা, মনিহারি একই কথা। তো আমরা কি করব, স্টেশনারি দিব 4,000 টাকা, বাট এখানে আমরা অন্যান্য তথ্যের মধ্যে একটা জিনিস পাইছি যে 2,500 টাকা মনিহারি মজুদ রয়েছে। তার মানে এটা অব্যবহৃত মনিহারি। স্টেশনারি আমাদের 4,000 টাকা ছিল, আর এখানের মধ্যে কি আছে, অব্যবহৃত রয়েছে কত টাকা, 2,500 টাকা। তাহলে অব্যবহৃত যদি কোনো মনিহারি থাকে সেটা আমরা কি করব, মাইনাস করে ফেলবো। তো মনিহারি আমরা বসাইলাম 4,000 টাকা, এখান থেকে আমরা কি করব, অব্যবহৃত মনিহারি মাইনাস করব কত, 2,500 টাকা। খেয়াল করো, আমি কেন মনিহারি দিছি, আমার স্টেশনারি দেওয়ার কোনো দরকার নেই, এখানে আমরা মনিহারি দিলেও চলবে, যেহেতু ওরা দুইটা কথা বলছে, একটা স্টেশনারি বলছে আবার মনিহারির কথা বলছে। যেহেতু মনিহারি নিচেরটা দেওয়া আছে, আমরা একটা দিলেই চলবে। তো মনিহারি দিলাম আমরা 4,000 টাকা, মাইনাস করলাম কি, অব্যবহৃত মনিহারি 2,500 টাকা। তো এটা থেকে এটা মাইনাস করলে কত হয়, 1,500 টাকা। আর কোনো কিছু আছে কিনা আমরা একটু দেখি। খেয়াল করো, ইজারা ভাড়া ধরনের ব্যয়, ভাড়া দিছি আমি 6,500 টাকা। তাহলে এটা আমরা বসাই দিব 6,500 টাকা। পরবর্তীতে কি আছে, প্রদত্ত ভাট্টা মানে ভাট্টা প্রদান। প্রদত্ত ভাট্টা মানে কি, ভাট্টা প্রদান কত টাকা, 7,000 টাকা। তারপরে কোনো কিছু আছে কি, নাই, আর নাই। তাহলে ইজারা ভাড়া আর আমরা প্রদত্ত ভাট্টা বসাই দিয়ে দিব। তো এখানে কি আছে, ইজারা ভাড়া 6,500 টাকা, আর ভাট্টা প্রদান আর কি প্রদত্ত একই কথা, 7,000 টাকা। আর কোনো কিছুই নাই। আমরা কি করব, এই যে এতটুকু আমরা কি করব, যোগ করে ফেলবো। যতগুলো পরিচালন ব্যয় পাইছি আমরা যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের আনসার আসে 68,000। কত আসে, 68,000। তো এখন আমরা কি করব, মোট মুনাফা থেকে এই যে 68,000 টাকা পাইছি পরিচালন ব্যয়, আমরা কি করব, আমরা এখানে লিখছি কিন্তু মাইনাস। তাহলে আমরা এটা থেকে এইটা মাইনাস করে ফেলবো। যেহেতু এটা এক ধরনের ব্যয় হয়েছে তাই আমরা কি করব, মাইনাস করে ফেলবো। মাইনাস করলে কত আসে আনসার, 57,000 টাকা। এখন আমাদের রুলস অনুযায়ী আমরা দেখতে হবে আর কি আছে। রুলস অনুযায়ী আছে অন্যান্য আয় করতে হবে যোগ। অন্যান্য আয় কি করতে হবে, যোগ করতে হবে। আয় বলতে যেটা প্রাপ্তি হয়েছে আর কি, টাকা আমরা পাইছি। এখন আয় খুব কম থাকে, আর আমরা ক্রেডিট দিকে জিনিসগুলো দেখব, খুব কম থাকে। আর কোন জিনিসগুলো দেখব, ক্রেডিট দিকে। তো আমরা একটু যদি ফলো করি আয় কী কী আছে। এই যে দস্তুরি একটা দেয়া ছিল যে একটা প্রধান একটা
প্রাপ্তি, অর্থাৎ ক্রেডিট দিকে যেটা ওইটা প্রাপ্তি। তো আমরা দস্তুরি প্রাপ্তি দিয়ে দিব 18,000 টাকা। আর কোনো কিছু আছে কিনা দেখি তো, এটা না এটা না এটা না, এই যে প্রাপ্ত লভ্যাংশ, প্রাপ্তি যেই জায়গায় থাকবে ওইটা আমরা ডাইরেক্টলি বসাই দিব। তো প্রাপ্ত লভ্যাংশ 30,000 টাকা, এইটা আমরা বসাই দিলাম। আরেকটা কি আছে, প্রাপ্ত ভাট্টা 12,800 টাকা। তাহলে এই তিনটা, আর কোনো কিছুই নাই, এই তিনটা আমরা জাস্ট খালি দিয়ে যোগ করে ফেলবো। খুব ইজিলি আমরা এই অঙ্কটা সলভ করতে পারব। 18,000, 30,000 আর কত 12,800 টাকা। তো এই তিনটা আমরা পাইলাম, তিনটা আমরা কি করব, এখন এই তিনটা যোগ করে ফেলবো। যোগ করলে কত হয়, 60,800 টাকা। তো এখন আমাদের কাজ কি, যেহেতু এটা অন্যান্য আয় কি করতে হয়, ইনকাম করছি মানে আয় করছি, অন্যান্য আয়, এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এইটার থেকে এইটা যোগ করলে আমাদের আনসার আসে 1,17,800 টাকা। এটাই হলো আমাদের নিট মুনাফা। কত আসে, 1,17,800। এটাই হলো আমাদের নিট মুনাফা। তো তোমরা যে জায়গায় বুঝবা না ওইটা আমাকে প্রশ্ন করবা, অবশ্যই আমি উত্তর দিয়ে দিব।